টু অল অফ ইউ, তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মীনাক্ষী। আজকের ক্লাসে আমরা মৌর্য উত্তর যুগ আলোচনা করব, অর্থাৎ মৌর্য সাম্রাজ্য পর্যন্ত আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। মৌর্য যুগের পর ভারতের দেখা যাবে যে বিভিন্ন ধরনের ছোট ছোট বংশ দেখতে পাবো। তারপরে ধরো এই সময় বিভিন্ন বৈদেশিক শক্তি তাদের শাসন শুরু হবে। তো সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ গুপ্ত যুগের ঠিক আগে, মধ্যযুগের পরে এবং গুপ্ত যুগের ঠিক আগে যা যা হয়েছিল ভারতের ইতিহাসে, অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাসে, সেগুলোই আজকের ক্লাসে আমরা আলোচনা করব। প্রথমে রয়েছে যে মৌর্য উত্তর, অর্থাৎ এটা বলা হয় পোস্ট মৌরিয়ান এরা। দেখা যাবে যে এ সময় মৌর্য সাম্রাজ্যের পর আমরা শুঙ্গ বংশের শাসনকাল দেখব, যেখানে মৌর্য রাজ বৃহদত্তকে, অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক হচ্ছে বৃহদত্ত, তাকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ খ্রিস্টপূর্ব 187 অব্দে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। এবং শুঙ্গদের রাজধানী হচ্ছে বিদিশা। বিদিশা মানে হচ্ছে বর্তমানে এটা কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। শুঙ্গরা ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের প্রতীক। তাহলে এর আগে আমরা মৌর্য সাম্রাজ্যে দেখলাম যে অশোক প্রথম দিকে শৈব মানে শিবের উপাসক ছিল, এবং পরে দেখা যাচ্ছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। এবং শুঙ্গ যারা ছিল এরা কিন্তু ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক ছিল। মানে যতদিন অশোক ছিল ততদিন দেখো বলি প্রথা, যাগযজ্ঞে, মানে যাগযজ্ঞে যে বলিটা দেওয়া হতো সেগুলো কিন্তু বন্ধ ছিল। কিন্তু এরপর দেখা যাবে যে যাগযজ্ঞে যেগুলো বৈদিক যে নিয়ম সেগুলো আবার পুনরায় ফিরে আসবে। তো এই বংশে দেখা যাচ্ছে যে উল্লেখযোগ্য শাসক হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ। তো পুষ্যমিত্র শুঙ্গ তিনি দুটো অশ্বমেধের যজ্ঞ করেছিলেন। অশ্বমেধের যজ্ঞ যে যজ্ঞগুলো আছে এগুলো মূলত আমরা বেদে, যেটা হচ্ছে যজুর্বেদ, সেইখান থেকে আমরা বিভিন্ন ধরনের যজ্ঞের কথা পাই। তো তার মধ্যে একটা হচ্ছে অশ্বমেধের যজ্ঞ। অশ্বমেধের যজ্ঞে কি করা হতো যে একজন শক্তিশালী রাজা, একটা দেখা যেত যে ঘোড়াকে পুজো করা হতো। এবার সেখানে বিভিন্ন ধরনের রিচুয়ালস থাকতো। শেষে কি করা হতো যে সেই ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হতো। এবার যে যে অঞ্চলের মধ্য দিয়ে দেখা যেত যে ঘোড়াটা যেত, সেই সেই অঞ্চলটা সে রাজার অধীনে হয়ে যেত। এবার যে যে জায়গার মধ্য দিয়ে ঘোড়াটা যেত, এবার তার সাথে সাথে দেখা যেত যে মানে সেই রাজাটা সৈন্যদলও তার সাথে সাথে যেত, অর্থাৎ সেই রাজ্যগুলো ওই রাজাটার আন্ডারে হয়ে যাচ্ছে। এবার কেউ কোনো রাজ্যের রাজা যদি ধরো সেই ঘোড়াটাকে আটকাতো, তাহলে সেই রাজার সাথে যে ঘোড়াটা আটকেছে, মানে যে অসমাযোগ্য করেছে সেই রাজা, তার সাথে যে রাজ্যে গেছে ঘোড়াটা, সেই রাজার মধ্যে যুদ্ধ হতো। তো এই অশ্বমেধের যজ্ঞ আমরা দেখতে পাচ্ছি যে পুষ্যমিত্র শুঙ্গ তিনি করেছিলেন দুবার। এছাড়া যেমন সমুদ্রগুপ্ত যেমন দুবার অশ্বমেধের যজ্ঞ করেছিলেন। এছাড়া চন্দ্রগুপ্ত দ্বিতীয় তিনিও দেখা গেছিল যে অশ্বমেধের যজ্ঞ করেছিলেন দুবার। এছাড়া সমুদ্রগুপ্তের অশ্বমেধের যজ্ঞের মানে কয়েনও ছিল, মানে অশ্বমেধ যজ্ঞ করা আছে এরকম টাইপের তিনি কয়েনও কিন্তু চালিয়েছিলেন। এটা কি করেছিল? এটা ছিল সমুদ্রগুপ্ত। শুঙ্গ বংশের শেষ শাসক হচ্ছে দেবভূমি। এই যুগের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক হচ্ছে পতঞ্জলি মহাভাষ্য উল্লেখযোগ্য। এবং এই সময় মনুস্মৃতিতে শুঙ্গ বংশের সমসাময়িক ছিল। মনুস্মৃতি এটা দেখবে খুবই ফেমাস। এখানে বিভিন্ন ধরনের মানে সমাজের আইন কানুন সেইগুলো কিন্তু মনুস্মৃতিতে দেখতে পাওয়া যায়। মনুস্মৃতির একটা উল্লেখযোগ্য লাইন হচ্ছে যে কোনো মেয়ে বিয়ের আগে পিতার অধীনে, বিয়ের পর স্বামীর অধীনে, এবং স্বামীর মৃত্যুর পর দেখা যাচ্ছে যে সে পুত্রের অধীনে হতো। এটা আমরা মনুস্মৃতি থেকে পাই। শুঙ্গ বংশের পঞ্চম রাজা ছিল ভদ্র। তার রাজত্বকালে দেখা যায় যে হেলিওডোরাস নামে এক গ্রিক দেখা যাচ্ছে পাটলিপুত্রে পরিভ্রমণ করেছিলেন। এটা গ্রিক হবে। হেলিওডোরাস নামক এক গ্রিক তিনি দেখা গেছিল যে পাটলিপুত্রে পরিভ্রমণ করেছিলেন। খ্রিস্টপূর্ব 75 অব্দে শুঙ্গরাজ দেবভূতিকে হত্যা করে তারই ব্রাহ্মণ মন্ত্রী বাসুদেব তিনি দেখা যাচ্ছে মানে সিংহাসন দখল করছে। এবং এর সাথে সাথে দেখা যাচ্ছে যে শুঙ্গ বংশের অবসান ঘটছে। তো শুঙ্গ বংশের শিল্পকলার মধ্যে যেমন ছিল, একটা ছিল মধ্যপ্রদেশের ভারহুত, আর একটা হচ্ছে সাঁচি, আর একটা হচ্ছে বোধগয়া। তো এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ এটা শুঙ্গ বংশের ছিল, যেখানে বলা হচ্ছে ফিমেল টেরাকোটা ফিগার ফ্রম তমলুক থেকে পাওয়া গেছে পশ্চিমবঙ্গের, এবং এটা ছিল শুঙ্গ সময়কালে। এটা ফার্স্ট সেঞ্চুরি বিসিতে এটা এই টেরাকোটার মূর্তিটা পাওয়া গেছে, যেটা ছিল শুঙ্গ আমলের। তাহলে আমরা যে শিল্পকলাগুলো দেখলাম, যেমন আছে ভারহুত এটা রয়েছে মধ্যপ্রদেশে, যেখানে শুঙ্গ আমলের স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন হলো ভারত বৌদ্ধ স্তূপ। যদিও মূল স্তূপটি এখন ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তবে এর তোরণ এবং বেষ্টনী ভারতীয় ভাস্কর্যের অনন্য উদাহরণ। এখানে কিছু বিশেষত্ব রয়েছে, যেমন পাথরের গায়ে খোদাই করে জাতকের গল্পচিত্র অঙ্কিত আছে, এবং প্রতীক শিল্প এই সময়ে বুদ্ধকে সরাসরি মানুষের মূর্তিতে না দেখিয়ে চলনচিত্র, মানে বুদ্ধদেব যে মানে পায়ে যেটা হলো জুতো পরতো সেটা, তারপরে আছে ধর্মচক্র, শূন্য সিংহাসনের মাধ্যমে বোঝানো হতো। এই যে বুদ্ধের যেটা মূর্তি করে যে পূজাটা, এটাও কিন্তু আমরা কুষাণ যুগে দেখতে। এরপর রয়েছে সাঁচি স্তূপ, যেটা রয়েছে মধ্যপ্রদেশে। অশোকের সময় নির্মিত সাঁচি স্তূপ, মূল স্তূপটি ছিল ইটের তৈরি। শুঙ্গ যুগে একে পাথরের আবরণ দিয়ে ঢেকে এর আকার দ্বিগুণ করা হয়। এবং এখানে দেখা যাচ্ছে যে সাঁচির বিখ্যাত পাথরের বেষ্টনী এবং অন্তত সূক্ষ্ম কার্যময় তোরণ গুলো শুঙ্গ এবং পরবর্তী সাতবাহন যুগের শিল্পীগণ নির্মাণ করেছিলেন। অর্থাৎ এখানে আমরা সাতবাহন এবং শুঙ্গদের রাজাদের অবদান দেখতে পাই। এবার আছে যে স্থাপত্য শৈল, মানে যেটা আমরা দেখছিলাম সাঁচি স্তূপে, সেটা হচ্ছে যে কাঠের বদলে পাথরের ব্যাপক ব্যবহার শুরু হয়। তবে পাথরের কাঠের তখন স্টিল অর্থাৎ উড কার্ভিং, মানে পাথরের উপর যেটা ধরো বিভিন্ন ধরনের কারুকার্য করা, সেই শৈলীটার অনুকরণ করা হয়েছিল। এরপর রয়েছে বোধগয়া এটা বিহারে রয়েছে। গয়ার বোধিবৃক্ষ মন্দিরের চারপাশে যে প্রাচীন পাথরের বেষ্টনী দেখা যায় তার বড় অংশ শুঙ্গ আমলে, অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো কিছু ধরো হয়েছে সেটা পরবর্তী রাজাদেরও
মানে সেটা আরো উন্নত করার ক্ষেত্রে ভূমিকা ছিল। এটা হচ্ছে ভারভূত ভাস্কর্য, এই ছবিটা। এটা হচ্ছে গৌতম বুদ্ধের মথুরা শৈলীতে মূর্তি। এটা হচ্ছে অমরাবতী ভাস্কর্য। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গান্ধার ভাস্কর্য। অর্থাৎ ভারত এটা আমরা শুঙ্গ বংশে দেখতে পাই, তারপর মথুরা শৈলী এটা আমরা কুষাণ যুগে দেখতে পাই, এছাড়া অমরাবতী এটা আমরা সাতবাহন বংশে দেখতে পাই, যেটা হচ্ছে গান্ধার ভাস্কর্য, এটা আমরা কুষাণ যুগে দেখতে পাই। এরপর দেখা যায় যে শুঙ্গ বংশের পতনের পর কাণ্ব বংশ দেখা গেছিল যে শাসন শুরু হয়। যেখানে শুঙ্গ বংশের শাসক ছিলেন দেবভূতি বা দেবভূমি, তাকে হত্যা করে তার মন্ত্রী বাসুদেব খ্রিস্টপূর্ব 75 অব্দে মগধের সিংহাসনে বসেন এবং কাণ্ব বংশের প্রতিষ্ঠা করেন। পুরাণ অনুযায়ী দেখা গেছে যে 4 জন রাজার নাম আমরা পেয়েছি। একটা হচ্ছে বাসুদেব, ভূমিমিত্র, নারায়ণ, আর একটা হচ্ছে সুশর্মন বা সুশবর্মন, তাহলে সুশর্মন। এবং কাণ্ব রাজাদেরকে বলা হয়েছে শুঙ্গ ভিত্ত, মানে শুঙ্গদের চাকর বলা হয়েছে, কারণ দেখো তাদের আন্ডারে কিন্তু কাজ করতে। খ্রিস্টপূর্ব আনুমানিক 300 অব্দে, এটা হবে অব্দে, সাতবাহন দক্ষিণের সাতবাহন রাজ শিমুখ কাণ্ব এবং শুঙ্গ রাজবংশের অবসান ঘটায়। তাহলে সাতবাহনরা দেখা যাচ্ছে যে সাতবাহন রাজ্যের শাসক ছিল শিমুখ, তিনি কাণ্ব এবং শুঙ্গ রাজবংশের অবসান ঘটায়। অর্থাৎ এই সময় দেখা গেছিল বিভিন্ন ধরনের রাজবংশ দেখতে পাই, কিন্তু বেশি সময় জুড়ে ছিল না। যেমন ধরো মৌর্যরা যেমন ভাবে অনেকটা সময় জুড়ে ভারতের প্রাচীন ভারতে দেখা গেছিল তাদের যেমন একটা অবদান ছিল শাসন কার্যে, কিন্তু এই সময় দেখা যাচ্ছে যে সেভাবে কিন্তু দীর্ঘস্থায়ী ছিল না। মৌর্য উত্তর যুগে বৈদেশিক আক্রমণ, এই সময় দেখা যায় যে সম্রাট অশোকের মানে মৃত্যুর পর ভারতের মূলত উত্তর পশ্চিম দিক দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বৈদেশিক আক্রমণ হয়েছিল, যেগুলো এখন আলোচনা করব। যে অশোকের মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে একাধিক বৈদেশিক জাতি উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং বিভিন্ন অঞ্চল অধিকার করে। এদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিল একটা হচ্ছে ব্যাকট্রিয় গ্রিক বা যেটাকে আমরা ইন্দ্র গ্রিক বলি, একটা হচ্ছে শাক্য পহল্লব, আর একটা ছিল কুষাণ। এই যে শক্য আছে, এদের 5টা শাখা মানে ভারতে এসেছিল, 5টা শাখা ভারতে যারা এসেছিল। এখন আমরা ইন্দ্র গ্রিক বা ব্যাকট্রিয় গ্রিক এদের সম্পর্কে জানবো। তাহলে ব্যাকট্রিয়, এই যে বারবার বলছি ব্যাকট্রিয়, ব্যাকট্রিয় হচ্ছে একটা জায়গা, যেটা কোথায় রয়েছে, এটা রয়েছে উত্তর আফগানিস্তান। তাহলে উত্তর আফগানিস্তানের একটি জায়গা হচ্ছে ব্যাকট্রিয়। এবং সেলুকাসের বংশধরদের দুর্বলতার সুযোগে খ্রিস্টপূর্ব 3য় শতকের দ্বিতীয়ার্ধে গ্রিক শাসক স্বাধীন হয়ে যায় এবং ব্যাকট্রিয় গ্রিকরাই ভারতে অভিযান শুরু করে। দীর্ঘদিন উত্তর ভারতের একাংশ শাসন করেন। ভারতের ইতিহাসে এরাই ব্যাকট্রিয় গ্রিক বা ইন্দ্র গ্রিক নামে পরিচিত। ওই সিনেমা হওয়ার পর দেখবে যেটা পর্দা পড়ে, সেটা আমরা গ্রিকদের কাছ থেকে জানতে পেরেছিলাম। গ্রিকদেরকে আমরা যবন নামেও অভিহিত করি। ব্যাকট্রিয় গ্রিক শাসক ডেমিট্রিয়াস খ্রিস্টপূর্ব 2য় শতকের প্রথমার্ধে ভারত অভিযান করে এবং ডেমিট্রিয়াস ভারত অভিযানের সময় ইউক্রেটাইডিস নামে এক গ্রিক সেনাপতি ব্যাকট্রিয় সিংহাসন দখল করে। ব্যাকট্রিয়রা ভারতের ইতিহাসে ইন্দ্র গ্রিক বা যবন নামে পরিচিত। ডেমিট্রিয়াস যখন ভারত আক্রমণ করে তখন মগধের সিংহাসনে ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। তাহলে যখন ব্যাকট্রিয়া দেখা যাচ্ছে মানে ইন্দ্র গ্রিকরা যখন ভারতে চলে আসছে, ঠিক সেই সময় দেখা যাচ্ছে যে শুঙ্গ বংশের কিন্তু শাসন ছিল এবং শুঙ্গ বংশের শাসন কে করছিল, তখন পুষ্যমিত্র শুঙ্গ, তখন তিনি মগধের সিংহাসনে বসে যান। মানে সবেমাত্র তখন শুঙ্গ বংশের শাসনকাল শুরু হয়েছে যখন ডেমিট্রিয়াস ভারত আক্রমণ করেছিল। এরপর আমরা দেখবো যে যুবরাজ অগ্নিমিত্র সেই আক্রমণ প্রতিহত করে এবং এই ঘটনার উল্লেখ আছে কালিদাসের মালবিকা অগ্নিমিত্র নাটক। পুষ্যমিত্র শুঙ্গের পুত্র হচ্ছে অগ্নিমিত্র। অগ্নিমিত্রর কথা আমরা কালিদাসের যেটা অগ্নিমিত্রম, এই যে নাটকটা আছে সেখান থেকে আমরা পাই। অর্থাৎ একদিকে দেখা যাচ্ছে মগধে শুঙ্গ বংশের শাসক, আরেকদিকে দেখা যাচ্ছে উত্তর পশ্চিম ভারতে ইন্দ্র গ্রিকরা চলে এসেছে। ব্যাকট্রিয় গ্রিকদের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য নরপতি ছিল মিলিন্ডার বা মিলিন্দ। তিনি দেখা গেছিল পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। যে মিলিন্ডা, তিনি ব্যাকট্রিয় গ্রিক বা ইন্দ্র গ্রিক শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। কাবুল থেকে মথুরা পর্যন্ত বিস্তৃত সাম্রাজ্যে তিনি অধিপত্য ছিলেন। শিয়ালকোট বা সাকল ছিল তার রাজধানী। আনুমানিক খ্রিস্টপূর্ব 115 অব্দ থেকে আনুমানিক খ্রিস্টপূর্ব 10 অব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। এবং দেখা যাচ্ছে যে বৌদ্ধ ভিক্ষুক নাগসেন দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন এবং দেখা যায় যে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এখানে আমরা একটি মানে ইন্দ্র গ্রিকদের একটা গ্রন্থ জানবো, যেটা হচ্ছে মিলিন্দ প্যানহো। মিলিন্দ মানে হচ্ছে মিলিন্দ ছিল শাসক ইন্দ্র গ্রিক, এবং প্যানহো মানে হচ্ছে প্রশ্ন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বৌদ্ধ পণ্ডিত নাগসেনের রচিত ছিল মিলিন্দ প্যানহো, এটি পালি ভাষায় লেখা, যেটা হচ্ছে মিলিন্দের প্রশ্ন। এখানে বৌদ্ধ ভিক্ষুককে মিলিন্দ তিনি প্রশ্ন করছেন এবং বৌদ্ধ ভিক্ষুক সে সমস্ত কিছুর উত্তর দিচ্ছে। তো এই তাদের যে কথোপকথনটা আছে সেটা দেখা গেছে যে এই গ্রন্থের মধ্যে রয়েছে। এই গ্রন্থটি মিলিন্দ এবং নাগসেনের মধ্যে বৌদ্ধ ধর্ম সম্পর্কে প্রশ্ন উত্তরের সংকলন রয়েছে। ব্যাকট্রিয় গ্রিক রাজার দূত ছিলেন হেলিওডোরাস, যিনি দেখা গেছিল যে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন এবং খ্রিস্টপূর্ব 2য় শতকে মধ্যপ্রদেশের বেসনগড়ে দেখা যাচ্ছে গরুর ধ্বজ স্তম্ভলে দেখা যাচ্ছে যে তিনি এটা করেছিলেন। তো 2য় শতকে মধ্যপ্রদেশের বেসনগরে প্রাপ্ত গরুর ধ্বজ স্তম্ভলেখ থেকে জানা যায় যে তিনি হেলিওডোরাস তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি কি বৈষ্ণব ধর্মের উপাসক ছিলেন। এরপর আমরা দেখবো শক আক্রমণ। তাহলে শক, আমরা ইন্দো গ্রিকদের শাসন আলোচনা করলাম, এবার আমরা শকদের শাসন দেখবো। শকরা ছিল এক যাযাবর জাতি যারা মধ্য এশিয়ার সিরদিয়া অঞ্চলে তাদের আদিবাসভূমি ছিল। ভারতে শকদের মধ্যে প্রথম পরাক্রমশালী রাজা ছিলেন মহেশ বা মোগ, যার উপাধি ছিল রাজাধি রাজ। তার পরবর্তী শাসন পর্ব হলেন অজেস, তারপর হচ্ছে ওজিলিস, দ্বিতীয় অজেস ইত্যাদি। এবার শক রাজারা দেখা যেত যে যেমন ধরো আগেকার সময় রাজারা কেউ রাজা, কেউ সম্রাট, কেউ ভোজ,
এরকম ধরনের নাই। তো ঠিক সেরকম স্বশাসকেরা ক্ষতপ এবং মহাক্ষতপ এই উপাধিটা নিত। মানে মিলিটারি যারা হেড, মিলিটারি যেখানে শাসন চলে সেরকম টাইপের, তাহলে ক্ষতপ এটা মিলিটারি হেড বোঝাতো। ভারতের রাজত্বকারী শক রাজাদের দুটি উল্লেখযোগ্য শাখা হলো, একটা হচ্ছে খহরত আর একটা হচ্ছে কার্দমাক। এবার খহরত যেটা শাসকদের রাজধানী ছিল নাসিক এবং শ্রেষ্ঠ রাজা ছিলেন নহপান, এবং কাদমক যেটা শাখার রাজধানী ছিল উজ্জয়িন, এবং এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন রুদ্রদমন। সম্ভবত তিনি 130 খ্রিস্টাব্দ থেকে 150 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন, এবং জুনাগড় যেটা শিলালিপি সেখানে দেখা যায় তার কৃতিত্বের বিবরণ রয়েছে। তাহলে রুদ্রদমন সম্পর্কে আমরা জানতে পারি জুনাগড়ের শিলালেখ সম্পর্কে, যেটা আমরা এখন জানবো, যেটা একটু পরে আলোচনা আছে, যেটা জুনাগড়ের যেটা শিলালিপি। এখানে দেখা গেছে যে রুদ্রদমন তিনি মহাক্ষতপ উপাধি নিয়েছিলেন, এবং গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভারত থেকে শক শক্তির অবসান ঘটেছিলেন, এবং শক শক্তির উপাধি গঠন করার পর সকারি বলে একটা উপাধি নিয়েছিলেন, সকারি এই উপাধিটা নিয়েছিল। এটা কে করেছিল? এটা গুপ্ত শাসক করেছিল। শকদের আদি বাসস্থান হচ্ছে মধ্য এশিয়া, যেটা আলোচনা করলাম। এরা ইউচি জাতির একটি শাখা ছিল। তো শকরা আদি নিবাস থেকে বিতাড়িত হয়ে যায়, এবং তারপর দেখা যায় শকদের উপাধি হচ্ছে ক্ষত্তপ বা মহাক্ষত্তপ। শকদের প্রথম পরাক্রমশালী রাজা ছিল ময়সমুখ বা মুখ। মথুরায় শকক্ষতপদের মধ্যে উল্লেখযোগ্য ছিল রাজকুল, এবং ভিগু কচ্ছের ক্ষতপদের মধ্যে সর্বাপেক্ষা প্রসিদ্ধ ছিলেন মহাক্ষতপ নহপান, যিনি খহরত শাখা থেকে ছিল। আসলে শকরা 5টা শাখা এসেছিল, তার মধ্যে একটা হচ্ছে খহরত আর একটা হচ্ছে কার্দম, এই দুটো শাখা ছিল। নাসিক শিলালিপি থেকে জানা যায় যে নহপান, এই যে কার্দমক বংশের খহরত বংশের শাসক ছিলেন নহপান, তিনি দেখা যাচ্ছে যে গৌতমপুত্র শতকর্ণীর কাছে পরাজিত হয়েছিল, এবং এটা আমরা কোথা থেকে জানতে পারি? এটা আমরা নাসিক প্রশস্তি থেকে জানতে পারি। নাসিক কোথায় অবস্থিত? নাসিক হচ্ছে মহারাষ্ট্রে। সর্বশ্রেষ্ঠ শক রাজা হলেন উজ্জয়িনের মহাক্ষতপ, সর্বশ্রেষ্ঠ এটা হচ্ছে রুদ্রদমন। রুদ্রদমন যিনি ছিলেন কার্দমক বংশের শাখা। এখন আমরা জুনাগড় শিলালিপি সম্পর্কে জানবো। এই যে রুদ্রদমনের বিভিন্ন ধরনের কীর্তি আমরা জুনাগড় শিলালিপি থেকে পাই, যেখানে দেখা গেছে যে এটি গুজরাটের যেটা গিরনার পর্বতের কাছে রয়েছে, জুনাগড়ে রয়েছে, এবং এটি আনুমানিক 150 খ্রিস্টাব্দে লেখা, এবং এই শিলালিপিটি প্রাচীন ভারতের ইতিহাসের প্রথম দীর্ঘ এবং বিশুদ্ধ সংস্কৃত ভাষায় রচনা একটি শিলালিপি। গুপ্ত যুগে দেখবে বিভিন্ন ধরনের গ্রন্থ আমরা সংস্কৃত ভাষায় পাই। মৌর্য যুগের আমরা বিভিন্ন ধরনের শিলালেখ বলো, ওগুলো তো আমরা প্রাকৃত ভাষা দেখতে পাই, কিন্তু এই যে জুনাগড়ের যেটা শিলালেখ সেটা কিন্তু আমরা সংস্কৃত ভাষা লক্ষ্য করতে পাই। এরপর রয়েছে সুদর্শন হ্রদ। এই যে জুনাগড় লিপিটা রয়েছে সেখানেই দেখা গেছে যে সুদর্শন হ্রদের নিয়ে কথা বর্ণিত রয়েছে। এই যে সুদর্শন হ্রদ, এটা আসলে মৌর্য আমলে হয়েছিল, চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। এই লিপি অনুযায়ী মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এই হ্রদটি নির্মিত হয়েছে, এবং সম্রাট অশোকের সময় এর সংস্কার করা হয়েছে। পরবর্তী সময়ে প্রবল বন্যায় হ্রদটি ভেঙে গেলে রুদ্রদমন নিজের ব্যক্তিগত তহবিল থেকে এটি পুনরায় মেরামত করে, প্রজাদের উপর অতিরিক্ত কর না চাপিয়ে। তাহলে প্রজাদের উপর কর না চাপিয়ে তিনি দেখা গেছিলেন নিজে এটার মেরামত করেছেন। তখনকার দিনে এই যে সেচ কাজ, হ্রদ নির্মাণ, এগুলো কিন্তু খুবই এটাকে কিন্তু খুব ভালো কাজ মনে করা হতো। এটি এই যে ধরো জুনাগড় যে লেকটা, এখান থেকে এটা একটা হচ্ছে এমনই শিলালিপি যেখান থেকে আমরা চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোক এই দুই মহান সম্রাটের কিন্তু নাম পাই। রুদ্রদমনের রাজধানী ছিল উজ্জয়িনী, এবং গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভারত থেকে শকদের অবসান ঘটায়, যেটা একটু আগে আমরা আলোচনা করেছিলাম। এরপর আমরা দেখব পল্লব, তাদের শাসনকাল। এখানে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এখানে একটু জায়গা আছে লেখার মতো। প্রথমে হচ্ছে যে ইন্দ্রগিকরা দেখা গেছিল যে সেকেন্ড সেঞ্চুরি বিসি, তখন দেখা গেছিল যে ইন্দ্রগিকরা শাসন করছিল। ইন্দ্রগিক, তারপরে দেখা যাচ্ছে যে শকদের শাসন শুরু হয়েছিল, এটা হচ্ছে ইন্দ্রগিকদের শাসনকাল। এরপর রয়েছে শকদের শাসনকাল হয়েছিল মূলত যেটা সেকেন্ড সেঞ্চুরি বিসির লাস্টে, তাহলে সেকেন্ড সেঞ্চুরি বিসির লাস্ট দিক করে দেখা গেছিল যে শকদের শাসন শুরু হয়েছিল। এরপরে রয়েছে পহল্লব, এদের শাসন হয়েছিল, কারণটা লিখে দিই, তাহলে পহল্লব এদের শাসন শুরু হয়েছিল ফার্স্ট সেঞ্চুরি বিসি। এবং তারপর আমরা দেখব কুষাণদের শাসনকাল, এটা হয়েছিল ফার্স্ট সেঞ্চুরি বিসি লাস্ট দিক করে। এই যে বিসি আছে এটা হচ্ছে বিফোর ক্রাইস্ট, তো এই শব্দটা এখন ব্যবহার হয় না, এখন বিসি ব্যবহার হয়, বিফোর কমন এরা, এটা ব্যবহার হয়। তাহলে ফার্স্ট সেঞ্চুরি বিসি লাস্ট দিকে এসেছিল। এবং যেটা হচ্ছে পার্থিয়ান, তারা দেখা গেছিল যে ফার্স্ট যেটা সেঞ্চুরি যেটা এডি সেই সময় তারা এসেছিল, এটা বলে অ্যানো ডোমিনি, তো এটার বদলে এখন সি ব্যবহার হয়, কমন এটা ব্যবহার করা হয়। তাহলে আমি একবার বলে দিচ্ছি যে প্রথমে ছিল ইন্দোগ্রিকরা, তারা এসেছিল সেকেন্ড সেঞ্চুরি বিসিতে। শক যারা শাসক ছিল তারা এসেছিল সেকেন্ড সেঞ্চুরির বিসি লাস্ট দিক করে। আর যেটা ছিল পহল্লব, তারা ছিল ফার্স্ট সেঞ্চুরি বিসি। আর যারা ছিল কুষাণ হচ্ছে ফার্স্ট সেঞ্চুরি বিসি লাস্ট দিক করে। এবং পার্থিয়ান এরা ছিল ফার্স্ট এডি। এই সময় দেখা গেছিল যে তারা এসেছিল। এখন আমরা পহল্লব তাদের শাসনকাল সম্পর্কে জানবো।
পহল্লবদের বাসভূমি ছিল কাস্পিয়ান সাগরের দক্ষিণ পূর্ব অঞ্চলে এবং পহল্লবদের রাজাদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিল গন্ডোফার্নিস। গন্ডোফার্নিস তিনি খুবই উল্লেখযোগ্য ছিলেন। কাবুল, কান্দাহার, দক্ষিণ আফগানিস্তান, সিন্ধু, পাঞ্জাব, গান্ধারে তার সাম্রাজ্যভুক্ত ছিল। অর্থাৎ দেখো, যতগুলো আমরা বৈদেশিক আক্রমণ বলছি সবগুলো কিন্তু উত্তর পশ্চিম দিক দিয়ে কিন্তু হয়েছিল। যীশু খ্রিস্টের শিষ্য সেন্ট টমাস তার আমলে ভারতে সর্বপ্রথম খ্রিস্ট ধর্ম প্রচার করে এবং গন্ডোফার্নিস তিনি দেখা যাচ্ছে যে তার সপরিবার সহ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। গন্ডোফার্নিসের মৃত্যুর পর কুষাণ শক্তি পহল্লব রাজ্য গ্রাস করে। পহল্লবদের আদিবাসভূমি মানে যেটা তাদের যেখান থেকে তাদের উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে পারস্য, কাস্পিয়ান সাগরের দক্ষিণ পূর্ব অংশে এখানকার শ্রেষ্ঠ রাজা হচ্ছে গন্ডোফার্নিস। তার রাজত্বকালে আমরা এগুলো দেখলাম যে যীশু খ্রিস্টের শিষ্য ছিলেন সেন্ট টমাস, তিনি দেখা গেছিল যে খ্রিস্ট ধর্ম প্রচার করে প্রথম খ্রিস্টাব্দে, এবং গন্ডোফার্নিস তিনি তার সপরিবার সহ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং কুষাণদের হাতে পহল্লব শক্তি ধ্বংস হয়। এখন আমরা কুষাণ সাম্রাজ্য সম্পর্কে দেখব। কুষাণ সাম্রাজ্য, দেখো এতক্ষণ যেগুলো আমরা দেখলাম, এই যেমন ধরো পহল্লব দেখলাম, শক দেখলাম, কোথাও সাম্রাজ্য লেখা ছিল না। তাহলে সাম্রাজ্য মানে হচ্ছে কি এদের শাসনকালটা অনেকটা সময়কাল ছিল। তাহলে এরা যেমন ধরো মৌর্য সাম্রাজ্য ভারতের পুরো জায়গার উপর তাদের একটা প্রভাব পড়তে ছিল, তাদের একটা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক একটা মানে তাদের একটা প্রভাব ছিল। ঠিক সেরকম কুষাণদের ক্ষেত্রে আমরা দেখবো। তাহলে কুষাণ সাম্রাজ্য, এত এর আগে আমরা পড়েছিলাম সভ্যতা নিয়ে, যেখানে দেখেছিলাম হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা। তারপরে দেখো সাম্রাজ্য বলতে আমরা দেখেছিলাম কি মৌর্য সাম্রাজ্য, তারপরে দেখছি কুষাণ সাম্রাজ্য, আর তারপরে আমরা গুপ্ত সাম্রাজ্য দেখবো। তো কুষাণ সাম্রাজ্য, যেখানে দেখা যাচ্ছে যে কুষাণরা ছিল ইউচি নামক এক যাযাবর জাতির শাখা এবং চীনের উত্তর পশ্চিমাংশে এরা বসবাস করত। প্রাচীন চীনের সম্রাটরা নিজেদের দেবতার পুত্র বলতেন, তাহলে দেবপুত্র তারা কিন্তু মনে করতেন, এবং কুষাণরা চীন থেকে এসেছিল হয়তো সেই জন্য চীন সম্রাটদের মতো তারাও নিজেদের দেবপুত্র বলে মনে করত। যেমন দেখা যায় বিন কথফেস তিনি যেমন দম অর্থ বা বিশ্ব ব্যান্ডের কর্তা উপাধি নিয়েছিলেন। কনিষ্ক উপাধি নিয়েছিলেন দেবপুত্র শাহী। তাহলে মহারাজ রাজাধিরাজ দেবপুত্র শাহী, অর্থাৎ চীনের সম্রাটরা যেমন মানে ঈশ্বরের পুত্র বলতো নিজেদেরকে, ঠিক সেরকম এরাও যেহেতু চীন থেকে এসেছিল তার জন্য দেখা যাচ্ছে চীনের ইউচি জাতির শাখা ছিল এটা, তারা দেখা যাচ্ছে সেইটাই করছে। কুষাণদের মুদ্রায় সম্রাটের মাথার পেছনে একরকম জ্যোতিষ বলয় দেখা যায়। যেমন ধরো কোনো একটা ছবি, এবার এটা ধরো কোনো একটা ধরো মূর্তি, ধরো ঠিক রাখতে পারলাম না, দেখবে তার ঠিক দেখবে লাস্টের দিকে দেখবে এরকম করে একটা বলয় থাকে যেখান দিয়ে আলো বার হয়, এরকম টাইপের। তার এই জ্যোতির্বলয়গুলো আমরা কুষাণদের মূর্তিতেও পাই। এরকম জ্যোতির্বলয় দেবতার মাথার পেছনেও খোদাই করা হতো। সম্রাট এবং দেবতাদের একই বোঝানোর জন্য শাসকরা নানান উদ্যোগ নিত, যার মধ্যে ছিল দেবকুল। দেবকুল মানে হচ্ছে কি মন্দির, মানে মন্দিরে কি আমরা ঠাকুরের দেবতা পাই, কোনো একটা ধরো মন্দির, সেখানে তো ঠাকুরের মূর্তি থাকে, কিন্তু দেবকুল হচ্ছে এমন একটা জায়গা যেখানে কুষাণ শাসকদের মূর্তি রাখা থাকতো, সেটা হচ্ছে দেবকুল। বিশাল কুষাণ সাম্রাজ্যে নানা রকম মানুষ বসবাস করতো এবং তাদের সবাইকে একজোট করার জন্য শাসককে দেবতার মতোই প্রচার করা হতো। দেবকুল মন্দিরের মতোই একটি পূজার জায়গা যেখানে কুষাণ সম্রাটের মূর্তিও রাখা আছে। মথুরায় একটি দেবকুল ছিল, সেখানে সম্ভবত ভীমের সিংহাসনে বসার মূর্তি পাওয়া যায়। সম্ভবত প্রথম কনিষ্কের ভাঙা মূর্তিটি ওই দেবকুলে ছিল। 1911 সালে মথুরার কাছে একটি ক্ষেত থেকে এই মূর্তিটি পাওয়া যায়। অর্থাৎ কনিষ্কের যেটা মানে একটা এমন মূর্তি যেটার মাথা নেই, সেটা ছিল কনিষ্কের, এবং দেখা যায় এটা ব্রাহ্মী লিপিতে লেখা রয়েছে। সেই মূর্তিটা আমরা দেখবো যে সেখান থেকে জানা যায় যে কুষাণ সম্রাট প্রথম কনিষ্কের মূর্তি ছিল সেটা, যেটা আমরা মথুরা থেকে পেয়েছি 1911 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে সম্রাট কনিষ্কের মূর্তি। দেখো এখানে মাথাটা নেই, আর এখানে দেখো যে কনিষ্কের যে মূর্তিটা এটা মথুরাতে পাওয়া গেছে, উত্তরপ্রদেশে এটা কুষাণ পিরিয়ডে পাওয়া গেছে এইটা। তাহলে এটা হচ্ছে কনিষ্কের মূর্তি। তো 5টি শাখায় বিভক্ত হয়ে দেখা যাচ্ছে যে ইউচি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন দলনেতা প্রথম কথফিসেস বা কুজুর কথফিসেস। পরবর্তীকালে বিন কথফিসেস দেখা যাচ্ছে যে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন এবং তার রাজত্বকালে রাজনৈতিক আর্থিক সমৃদ্ধির যুগ হিসাবে চিহ্নিত হয়। তিনি প্রচুর স্বর্ণ মুদ্রা প্রবর্তন করেছিলেন। এ প্রসঙ্গে একটা জিনিস বলা যায় যে এই যে ধরো হচ্ছে ইন্দ্রগ্রীক শাসকরা প্রথম স্বর্ণ মুদ্রা প্রবর্তন করেছিল। তাহলে ইন্দ্রগ্রীক যারা শাসক ছিল তারা দেখা যাচ্ছে যে প্রথম স্বর্ণ মুদ্রা মানে ভারতে প্রচলন করেছিল, কিন্তু সেটা কিন্তু তাদের শৈলীতে ছিল, মানে সেখানে তাদের যেটা ধরো বৈদেশিক যেটা শৈলী, তাদের যেমন দেশ সেই শৈলীতে কিন্তু সেটা গড়া হয়েছিল। যদি বলা হয় ভারতে প্রথম স্বর্ণ মুদ্রাকে মানে নিয়ে আসে, তাহলে কিন্তু সেটা হবে ইন্দ্রগ্রীকরা, এবং এটা ছিল বিদেশি শৈলীতে অর্থাৎ তাদের দেশের শৈলীতে। আর কুষাণরা যেটা করেছিল, কুষাণরা কিন্তু ভারতীয় শৈলীতে দেখা গেছিল যে ভারতীয় শৈলীতে স্বর্ণ মুদ্রার প্রবর্তন করেছিল। এখানে দেখা যায় যে তিনি প্রচুর স্বর্ণ মুদ্রার প্রবর্তন করেন এবং তিনি শিবের উপাসক ছিলেন। তার অন্যতম উপাধি ছিলেন মহেশ্বর। তিনি 65 থেকে 75 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। এখন আমরা কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কনিষ্কের সম্পর্কে জানবো। 78 খ্রিস্টাব্দে তিনি সিংহাসন আহরণ করেছিলেন এবং সেখান থেকে আমরা শকাব্দ বলে একটি অব্দ পাবো। প্রায় সমগ্র উত্তর পশ্চিম ও উত্তর ভারতে তার শাসনাধীন ছিলেন। পুরুষপুর বা পেশোয়া ছিল তার রাজধানী। এছাড়া মথুরা হচ্ছে তার দ্বিতীয় রাজধানী ছিল। শিল্প ও সাহিত্যে শিক্ষার প্রতি তার পৃষ্ঠপোষকতার জন্য তাকে গুপ্ত নবজাগরণের পুরোধা বলা হয়। দেখবে এই যুগে বিভিন্ন ধরনের শিল্পকলা হয়েছিল, সেগুলো আমরা জানবো। সাহিত্য ছিল,
এগুলো আমরা একটু পরে আলোচনা করব। কুষাণ সম্রাট কনিষ্ক ৭৮ অব্দে শকাব্দ প্রবর্তন করে। কনিষ্কের প্রবর্তিত অব্দ শকাব্দ নামে পরিচিত। কুষাণ সম্রাট কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়। কেন বলা হয়? কারণ তিনি অশোকের মতো কনিষ্ক বৌদ্ধ ধর্ম প্রচারে সক্রিয় ছিলেন। তার সময় কশ্যপ, মাতঙ্গ ও ধর্মবন্ত নামে দুইজন চীনে বৌদ্ধ ধর্ম প্রচারে যান। এছাড়া তিব্বত, জাপান, কোরিয়া, মধ্য এশিয়ায় নানান দেশে এই ধর্ম প্রচারিত হয়েছিল। তাহলে একটা হচ্ছে, যেমন দেখো যে অশোকের সময়কালে আমরা তৃতীয় বৌদ্ধ সংগীতি দেখেছিলাম, আর কনিষ্কের সময় আমরা দেখব চতুর্থ বৌদ্ধ সংগীতি। অশোক যেমন দেখা গেছিল যে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য বিভিন্ন জায়গায় পাঠিয়েছিলেন ধর্ম মাত্রদেরকে, ঠিক সেরকম দেখা গেছে কনিষ্ক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য বিভিন্ন ধরনের দেশে তার দূত পাঠিয়েছিলেন। এখানে আরেকটা জিনিস জানা উচিত যে যেটা হচ্ছে সম্রাট অশোক, তিনি কিন্তু তখন কিন্তু ওই হিনজান আর মহাজানে কিন্তু ভাগ হয়ে যায়নি বৌদ্ধ ধর্মটা, কিন্তু কনিষ্কের সময় দেখা গেছিল হিনজান এবং মহাজানে ভাগ হয়ে গেছিল। তো কনিষ্ক মহাজান অনুগামী ছিল, মহাজান সম্প্রদায়। তো এই সমস্ত কারণের জন্য দেখা যায় যে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি মানে তার সময় চতুর্থ বৌদ্ধ সঙ্গীত হয়েছিল। তো এই সমস্ত কারণের জন্য ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কনিষ্ককে দ্বিতীয় অশোক বলে চিহ্নিত করেছেন। কুষাণ যুগের দুজন বিখ্যাত বৌদ্ধ দার্শনিক, একটা হচ্ছে অশ্বঘোষ আর একটা হচ্ছে নাগার্জুন। অশ্বঘোষ অশ্বঘোষ ছিলেন কুষাণ যুগের একজন বিখ্যাত কবি, নাট্যকার এবং বৌদ্ধ দার্শনিক। তিনি সংস্কৃত ভাষায় বুদ্ধ চরিত, চরিত মানে হচ্ছে জীবনী অর্থাৎ বুদ্ধের জীবনী, এবং সোরানন্দ নামে দুটি কাব্য এবং আরিপুত্ত প্রকরণ নামে একটি নাটক রচনা করেন। এবং দেখা যায় যে এটা কনিষ্ক হবে। কনিষ্কের আমলে কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের অধিবেশন বসেছিল, তাতে তিনি সভাপতিত্ব পদ অলঙ্কিত করেছিলেন। এটা কি করেছিলেন? অশ্বঘোষ। এবার দেখবো নাগার্জুন। নাগার্জুন কুষাণ যুগের বিখ্যাত বৌদ্ধ দার্শনিক ছিলেন নাগার্জুন। সংস্কৃত ভাষায় রচিত তার দুটি বিখ্যাত গ্রন্থ, একটা হচ্ছে মধ্যম কারিকার, একটা হচ্ছে মহাপ্রজ্ঞা পারমিতা। মহাযান বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্বগুলোর ব্যাখ্যাকার হিসাবে তিনি স্মরণীয়, এবং তিনি মাধ্যমিক দর্শন বা শূন্যবাদের প্রবর্তক ছিলেন। কুষাণ যুগে দুজন বিখ্যাত চিকিৎসক, একটা হচ্ছে চরক, একটা হচ্ছে সুশ্রুত। মানে তাদের সম্পর্কে যত আলোচনা করব তত কম করবো, তারা কিন্তু খুবই বিখ্যাত ছিল, সেটা আমরা আলোচনা করবো। চরক ভেষজ বিজ্ঞান বিষয়ক চরক সংহিতা লিখেছেন, এবং সুশ্রুত তিনি শারীর বিজ্ঞান বিষয়ক সুশ্রুত সংহিতা লিখেছেন। এখন আমরা মহর্ষি চরকের সম্পর্কে জানবো। প্রাচীন ভারতে চিকিৎসা বিজ্ঞানে আয়ুর্বেদের প্রধান প্রতিপত্ত এবং প্রখ্যাত পণ্ডিত ছিলেন। ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক চরক সংহিতা। তাহলে মহর্ষি চরককে আমরা ভারতের চিকিৎসা শাস্ত্রের জনক বলি, এবং তিনি যে গ্রন্থটা লিখেছে সেটা হচ্ছে চরক সংহিতা। তাহলে ভারতের চিকিৎসা শাস্ত্রের জনককে চরক, এবং তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন চরক সংহিতা। এবং এটা হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্র, যেটি সংস্কৃত ভাষায় লেখা। কনিষ্কের সময় কিন্তু কুষাণ যুগে আমরা বিভিন্ন ধরনের গ্রন্থ দেখবো, সেগুলো কিন্তু বেশিরভাগই সংস্কৃত ভাষায় কিন্তু লেখা। চরক সংহিতায় আমরা আটটা বিভাগে বিভক্ত এবং 120টি অধ্যায় রয়েছে, যার মধ্যে একটা রয়েছে সূত্রস্থান, যেখানে ওষুধের সাধারণ নিয়ম, পথ্য এবং জীবনধারার নির্দেশ। নিদান স্থানে আমরা রোগের কারণ এবং লক্ষ্য। বিমান স্থানে যেখানে পুষ্টি, মহামারী, চিকিৎসকের জ্ঞান সংক্রান্ত আলোচনা রয়েছে। এছাড়া শারীর স্থানে যেখানে মানব দেহের গঠন, গুণতত্ত্ব এবং আত্মা। ইন্দ্রিয় স্থানে আরোগ্য বা মৃত্যুর পূর্বাভাস, এগুলো রয়েছে। এছাড়া যেমন চিকিৎসা স্থানে রয়েছে বিশেষ বিশেষ রোগের চিকিৎসার ওষুধের প্রয়োগ, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ। কল্পস্থানে ওষুধের প্রস্তুতি এবং শুদ্ধিকরণ। এছাড়া সিদ্ধিস্থান, যেখানে চিকিৎসা সকল প্রয়োগ এবং পঞ্চকর্মের নির্দেশিকা রয়েছে। এছাড়া এই গ্রন্থে রয়েছে যে একজন আদর্শ চিকিৎসকের গুণাবলী এবং রোগীর প্রতি তার কর্তব্য, এতে বিশেষ দিক নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো আমরা কোথায় পাই? এটা আমরা চরক সংহিতায় পাই, এবং এটা লিখেছেন চরক। তিনি আয়ুর্বেদের একজন চিকিৎসক ছিলেন। এবার আমরা দেখবো সুশ্রুত। তিনি ছিলেন প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে সুশ্রুত অবসরণীয় নাম। তিনি মূলত সার্জারি, সেটা তিনি ছিলেন। অস্ত্রোপচারের জনক অর্থাৎ ফাদার অফ সার্জারি কাকে বলা হয়? সুশ্রুতকে বলা হয়। তখনকার সময় যে সার্জারি যে সিস্টেমটা ছিল খুবই উন্নত মানের ছিল। সুশ্রুত ছিলেন মহর্ষি বিশ্বামিত্রের পুত্র এবং কাশীর রাজা দেবদাসের ধর্মন্তীর শিষ্য, এবং তার রচিত সুশ্রুত সংহিতা, যেটা আয়ুর্বেদ শাস্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। এটি প্রধানত শৈল চিকিৎসা বা অস্ত্রোপচার, যেগুলো সার্জারি হয় সেইগুলোর বিষয়ে গ্রন্থ রয়েছে, যেখানে আমরা প্লাস্টিক সার্জারি প্রবর্তক। প্রাচীনকালে তিনি রিনোপ্লাস্টি বা ক্ষতিগ্রস্ত নাক পুনর্গঠনের পদ্ধতি আবিষ্কার করেছিলেন। এই কারণে তাকে ফাদার অফ প্লাস্টিক সার্জারি বলে, মানে নাকের উপর সার্জারি করেছিলেন তিনি। আবার সেই সময় ভাবো। এবার হচ্ছে অস্ত্রোপচারের সরঞ্জাম। সুশ্রুত তার গ্রন্থে প্রায় 121টি বিভিন্ন ধরনের অস্ত্রোপচারের যন্ত্রের বর্ণনা রয়েছে। এর মধ্যে ছিল ছুরি, চিমটা, ছুঁচ এবং করাত। চিকিৎসা বিদ্যার অবদান সুশ্রুত, যেটা হচ্ছে অ্যানাটমি মানে যেখানে ওই মৃতদেহ নিয়ে পড়াশোনা হয়, সেটা হচ্ছে অ্যানাটমি। তিনি মৃতদেহ ব্যবচ্ছেদের মাধ্যমে মানবদেহের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করেছিলেন। এছাড়া ছানি অপারেশন। সুশ্রুত প্রথম ছানি অস্ত্রোপচারের কৌশল বর্ণনা করেন। ভেষজ জ্ঞান। অস্ত্রোপচারের পাশাপাশি বিভিন্ন উদ্ভিজ্জ এবং খনিজ ওষুধের ব্যবহার সম্পর্কেও তিনি গভীর জ্ঞান রাখতেন। তাহলে এতক্ষণ আমরা চরক সম্পর্কে জানলাম, চরকের নিয়ে, সুশ্রুতের নিয়ে জানলাম। চরক মানে হচ্ছে যারা ঘুরে বেড়ায়, মানে এই শব্দটার মানে। আর সুশ্রুত মানে হচ্ছে যারা ভালো শোনে, সেটা হচ্ছে সুশ্রুত। তো এরপরে আমরা কুষাণ যুগেই তোমরা আলোচনা করছিলাম। তো এই সময় দেখা যাচ্ছে যে রেশম পথ, যেটাকে বলা হয় সিল্ক রুট, চীনের সঙ্গে রোমের সাম্রাজ্যের স্থলপথে
উননব্বই এটা কিছু না, টাইপিং হয়ে গেছে। প্রাচীনকালে চীনের সঙ্গে রোমান সাম্রাজ্যের স্থলপথে বাণিজ্য হতো। এই বাণিজ্য পথে চীন থেকে তাকলা মাকান মরুভূমি, পামির মালভূমি, কাশনগর হয়ে ইরান পর্যন্ত বিস্তৃত হতো। প্রধানত চীনে উৎপাদিত রেশম এই পথ দিয়ে যেত, রোম সাম্রাজ্যে পৌঁছে যেত বলে এই পথের নাম হচ্ছে রেশম পথ। অর্থাৎ কুষাণ যুগে আমরা দেখতে পাচ্ছি যে রেশম পথের মাধ্যমে চীনের সাথে আমাদের একটা কি ব্যবসা বাণিজ্য হতো। মধ্যযুগীয় যুগ, যেখানে কনিষ্কের আমলে ভারতের প্রচলিত দুটি শিল্পধারা, একটা হচ্ছে গান্ধার শিল্পধারা আর একটা ছিল মথুরা শিল্পধারা। দেখো গান্ধার মথুরাতে বুদ্ধের প্রচুর মূর্তি রয়েছে এবং এখানে দেখা গেছে যে বুদ্ধকে মূর্তি যেটা পুজো সেটাও কিন্তু একটু শুরু হয়ে যাচ্ছে। যদি বলা হয় যে মানে কার মূর্তি প্রথম পূজা হয়েছিল, তো এটা হবে গৌতম বুদ্ধের মূর্তি বানিয়ে সেটা পুজোর যেটা পূজনো সেটা মহাযান সম্প্রদায়ের মধ্যে আমরা দেখতে পাই। আবার পাল যুগে যখন দেখবে তখন দেখবে আবার বৌদ্ধর আরো অনেক ভাগ হয়ে যাচ্ছে, বজ্রযান, সহযান এরকম অনেক ভাগ হয়ে যাচ্ছে বৌদ্ধ ধর্মের। এখন আমরা গান্ধার শিল্প সম্পর্কে জানবো। উত্তর পশ্চিম ভারতে যেটা গান্ধার, তার পার্শ্ববর্তী জালালাবাদ এই সমস্ত অঞ্চলে দেখা গেছিল এই শিল্পটার বিকাশ হয়েছিল, যার জন্য এটাকে গান্ধা শিল্প বলা হয়। শিল্পনীতির দিক দিয়ে এটি ছিল গ্রিক, কিন্তু বিষয়বস্তু ছিল গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম। গান্ধার অঞ্চলে হওয়ার জন্য গান্ধার শিল্প এখানে আমরা গ্রিক, রোমান এবং ভারতীয় শিল্পরীতির সমন্বয় দেখতে পাই। এটি মূলত ইন্দো রোমান ইন্দ্র গ্রিক রীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। উত্তর পশ্চিম ভারত, যেটা বর্তমানে পেশোয়া এবং আফগানিস্তানের সংলগ্ন অঞ্চল, সেখানে দেখা গেছিল এই শিল্পকলার উৎপত্তি হয়েছিল। এখানে দেখা গেছে যে গান্ধার শিল্পের যে মূর্তিগুলো সেটা ছিল ধূসর শিলা বা নীলাভ, ধূসর যেটা বলা হয় গ্রে যেটা স্ট্যান্ডস্টোন, এইটাতে দেখা গেছে মূর্তি রয়েছে। এবং বুদ্ধের মূর্তিতে আমরা গ্রিক দেবতা অ্যাপোলোর প্রভাব স্পষ্ট পাই। যেটা গান্ধার শিল্প সেখানে আমরা ধূসর শিলা বা নীলাভ যেটা ধূসর পাথর সেখানে সেটার ব্যবহার দেখেছিলাম, এবং মথুরাতে যখন দেখবো তখন আমরা লাল যেটা স্ট্যান্ডস্টোন সেটার ব্যবহার দেখবো। এখানে বুদ্ধের মানে তার যে মূর্তি সেগুলো নিয়ে এখানে লেখা আছে কিভাবে বানানো হতো, যেমন স্বচ্ছ ভাগযুক্ত কাপড় দেখা গেছে, শরীরে শরীর দেখা গেছে, মূর্তির চুল যেটা কোকোনানো সেগুলো দেখা গেছে। এবং এটা হচ্ছে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত, এবং এর পৃষ্ঠপোষক কে ছিল? কনিষ্ক। এটা হচ্ছে একটা মূর্তি, এটা গান্ধার শিল্পই রয়েছে। এই যে এখানে লেখা আছে যে স্ট্যান্ডিং বুদ্ধা ফ্রম, এটা দেখো গান্ধার, এই যে গান্ধার যে জায়গাটা সেখান থেকে নেওয়া হয়েছে, পাকিস্তানে কুষাণ পিরিয়ডে এই মূর্তিটা। এটা তোমরা আরেকবার দেখো, এটা হচ্ছে এই মূর্তিটা যেটা গান্ধার শৈলীতে বানানো। আর দেবতার মাথার পেছনে দেখবে একটা বলয় থাকে, এটা হচ্ছে বলয় যেটা কুষাণ সম্রাটরা নিজেদের মূর্তির পেছনে করতো। এটা হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি গান্ধার শৈলীতে। এরপর আমরা দেখবো মথুরা শৈলী, যে উত্তর ভারতে সমৃদ্ধ নগরী মথুরাকে কেন্দ্র করে কুষাণ যুগে দেখা গেছিল যে মথুরা শিল্প হয়েছিল। গৌতম বুদ্ধ, বোধিসত্ত্ব, জৈন তীর্থঙ্কর ছিলেন এই শিল্পের প্রধান বিষয়বস্তু, এবং শিল্প রীতি সম্পূর্ণ ভারতীয় ছিল। এবং এই শিল্পের প্রধান কেন্দ্র হচ্ছে সান্ডা, সাবস্তি এবং কৌশাম্বী। মথুরা যেটা শিল্প, এখানে আমরা গৌতম বুদ্ধের বিভিন্ন ধরনের মূর্তি আমরা পাই। গৌতম বুদ্ধ, বোধিসত্ত্ব ধারণাটা আসলে মহাযান বৌদ্ধ সম্প্রদায় থেকে এসেছে। তো এটা যেটা দেখলাম মথুরা শিল্প, এটা হচ্ছে দেশীয় এবং ভারতীয় রীতি। এটা উত্তরপ্রদেশের মথুরা জেলা এবং তার সংলগ্ন অঞ্চলে। এখানে আমরা লাল যেটা রেড স্ট্যান্ডস্টোনের ব্যবহার হয়। এখানে শুধু বৌদ্ধ নয়, হিন্দু, জৈন ধর্মের মূর্তিও এখানে রয়েছে। এখানে বুদ্ধের মূর্তি রয়েছে শান্ত, এবং মূর্তি ডান দিকে প্রায়শ অভয় মুদ্রা থাকে। এই যে মানে গৌতম বুদ্ধের হাতে দেখবে এক একটা ভঙ্গি থাকে, সেটাকে বলা হয় মুদ্রা। এখানে যেমন মানে এক একটা হাতের যে ভঙ্গি সেটাকে বলা হয় মুদ্রা। তাহলে এতটা পর্যন্ত আলোচনা হলো যে মথুরা শিল্পের আধ্যাত্মিকের উপর বেশি জোর দেওয়া হয়েছে, এবং এটার পৃষ্ঠপোষক কুষাণ রাজবংশ। এরপরে দেখবো মধ্যমিকা সূত্র, যেটা করেছিলেন নাগার্জুন খ্রিস্টীয় 2য় শতকে। তিনি শূন্যতার বা নির্ভরশীল উৎপত্তির মাধ্যমে সব বস্তু স্বাভাবিক অস্তিত্বহীনতার প্রমাণ করেছিলেন, এবং এটাতে 27টা অধ্যায় রয়েছে এবং 448টি শ্লোক রয়েছে এই গ্রন্থে। এছাড়া কুষাণ যুগের ইতিহাস জানতে আমরা মুদ্রা খুব প্রয়োজনীয় উপাদান, যেমন ধরো বুদ্ধচরিত অশ্বঘোষের লেখা, তারপরে ধরো কুষাণদের আদিবাসভূমির মধ্য এশিয়া, এগুলো দেখলাম। তারপরে এদের শাখাটা হচ্ছে ইউচি জাতির একটি যাযাবর গোষ্ঠী ছিল, এগুলো আমরা তখন আলোচনা করলাম। তারপরে যেমন ধরো কুজুট কথফিস, তিনি তো ছিলেন কুষাণদের প্রথম রাজা, নিজের নামের মুদ্রা করেছিলেন। তিনি প্রথম কথফিসের নামে পরিচিত এবং বৌদ্ধ ধর্মের প্রতি তিনি বিশ্বাসী ছিলেন। তারপরে রয়েছে দ্বিতীয় কথফিস, যেমন তিনি হচ্ছেন ভীম কথফিস নামে পরিচিত। তিনি কিন্তু শৈব উপাসক ছিলেন না, শিবের উপাসক, এবং তার উপাধি হচ্ছে মহেশ্বর, এবং তিনি ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেছেন ভারতীয় শৈলী। আর ইন্দ্রকিরা প্রথম করেছিল, সেটা করেছিল বিদেশি শৈলীতে। কনিষ্ক, যেটা আমরা দেখলাম 78 সিংহাসন আহরণ করেছিলেন, এবং ভীম কথফিসের পর তিনি সিংহাসন আহরণ করেছিলেন। তার রাজধানী ছিল পুরুষপুর, পেশোয়া, উপাধি ছিল দেবপুত্র, এবং তাকে দ্বিতীয় কনিষ্ক বলা হয়। এগুলো তো তখন আলোচনা করলাম আমরা। চীন দেশের সাথে যুদ্ধ করে তিনি কাশকর, খোটান এবং ইয়ারখন প্রভৃতি রাজ্য জয় করে। চীন সম্রাট হোতির আমলে আবার যুদ্ধ হলে চীনা সেনাপতি প্যানচাওয়ের কাছে পরাজিত হন। পরে প্যানচাওর ছেলেকে পরাজিত করে পূর্ব পরাজয়ের প্রতিশোধ নেন এবং রাজকুমারকে বন্দী করেন। এই সমস্ত ঘটনা আমরা হিউয়েন সাংয়ের গ্রন্থ থেকে জানতে পারি। তাহলে গ্রন্থ থেকে আমরা এই ঘটনাটা জানতে পারি। এবং এই সময় আমরা দেখবো যে কনিষ্কের সময় আমরা চতুর্থ বৌদ্ধ সংগীতে দেখেছিলাম, যেটা দেখা গেছিল সভাপতিত্ব করেছিলেন বসুমিত্র এবং অশ্ব ঘোষ। 3 মাস ব্যাপী দেখা গেছিল এই বৌদ্ধ সংগীতটা হয়েছিল।
যেটা চতুর্থ বৌদ্ধ সংহিতা। এটা সংস্কৃত ভাষায় দেখা গেছিল, বৌদ্ধ শাস্ত্রগুলো অনুবাদ করা হয়েছিল, লেখা হয়েছিল। মহাযান হিনযান দুই ভাগে ভাগ হয়ে গেছিল বৌদ্ধরা। তারপরে রয়েছে যে মহাযান ধর্মমতের স্বীকৃতি হয়েছিল। বসুমিত্রের মহাভাষ্য যেটা বৌদ্ধ সাহিত্যে স্থান পায়, কাশ্মীর বা জলন্ধর, সেখানে দেখা গেছিল যে চতুর্থ বৌদ্ধ সংগীতি হয়েছিল। এবার কনিষ্কের মৃত্যুর পর আমরা বিভিন্ন ধরনের শাসক দেখবো, যেমন বশির, সাবিক, তারপরে হচ্ছে দ্বিতীয় কনিষ্ক বাসুদেব। বাসুদেব ছিলেন কুষাণ বংশের শেষ শক্তিশালী রাজা। চীন সম্রাট মিং এর আমন্ত্রণে বৌদ্ধ পণ্ডিত ধর্মরত্ন এবং কাশ্যপ, দেখা গেছিল কাশ্যপ মাদঙ্গ, তিনি চীনে গিয়ে প্রথম বৌদ্ধ মঠ নির্মাণ করেছিলেন। এবং গান্ধার কুষাণ যুগে দেখা গেছিল যে এক অমরত্বের সৃষ্টি। ধর্মরত্ন এবং কাশ্যপ মাতঙ্গের চেষ্টায় বৌদ্ধ গ্রন্থ চীন ভাষায় অনুবাদিত হয়েছিল। তাহলে দেখা গেছিল যে বহু বৌদ্ধ গ্রন্থ চীন ভাষায় অনুবাদিত হয়েছিল। এবং এই সময় আমরা যেটা রেশম পথ সেটা তো আলোচনা করলাম। সাহিত্য যদি দেখি, এই সময় বিভিন্ন ধরনের সাহিত্য আমরা দেখতে পাই, যেমন ধরো অশোক ঘোষ, তিনি যে সকল গ্রন্থ লিখেছেন। তারপর ধরো নাগার্জুন রয়েছে, তারপর রয়েছে চরক, তিনি দেখা গেছিল, এগুলো একটু দেখে নিবি গ্রন্থগুলো। চরক, তিনি দেখা গেছিল যে কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক ছিল এবং আয়ুর্বেদের শাস্ত্রে জনক বলায়। আয়ুর্বেদ শাস্ত্র, চরক সংহিতা তিনি লিখেছেন। বসুমিত্র, তিনি মহাভাষ্য লিখেছেন, যেখানে বৌদ্ধ দর্শন এবং শাস্ত্র রয়েছে। তারপর ধরো মহাকবি ভাস, যিনি লিখেছেন স্বপ্ন বা স্বপ্নদত্ত নাটক। এখানে দেখা গেছে যে বর্ষরাজ উদয়নের প্রেম কাহিনী রয়েছে, যেখানে অবন্তীর রানী এবং বসব দত্তর সঙ্গে। তারপর রয়েছে সুশ্রুত, যিনি চিকিৎসক ছিলেন। এখানে তিনি সুশ্রুত সংহিতা, এবং বেনারসে দেখা গেছিল যে তিনি প্র্যাকটিসটা করতেন, এগুলো অস্ত্রোপচার যেগুলো প্রচলন এগুলো সম্পর্কে ছিল। তারপরে যে গুণাঢ্য, তার লেখা বৃহৎ কথা। তারপর রয়েছে রাজনৈতিক মাথুর স্থপতি এজি সিলাস, এবং শিক্ষাবিদ পার্শ্ব ছিলেন কুষাণ যুগের সমসাময়িক। অশোক ঘোষ, তিনি লিখেছিলেন বুদ্ধচরিত, যেটা সংস্কৃত ভাষায় লেখা বুদ্ধের জীবনী নিয়ে। এছাড়া ছিল বজ্রসূচি, যেটা ব্রাহ্মণ্য বর্ণভেদের বিরুদ্ধে এক অসাধারণ সৃষ্টি ছিল। গান্ধার শিল্পে কুষাণ যুগের শ্রেষ্ঠ দান ছিল। গ্রিক, রোমান, ভারতীয় শিল্পকলার সংমিশ্রণ এই শিল্প রীতিতে লাভ করেছিল। গান্ধার অঞ্চলে দেখা গেছিল এই শিল্পের উত্থান হয়েছিল, যার জন্য এটা গান্ধার নামে পরিচিত, গান্ধার শিল্প নামে পরিচিত। মানুষের যথার্থ প্রতিকৃতি নির্মাণের কৌশল এই শিল্পরীতির প্রধান গুণ। এবং আজকের ভারতের অধিকাংশ যেগুলো বৌদ্ধ মূর্তি এই শিল্পরীতির সাক্ষ্য বহন করে। যেমন আফগানিস্তানের বামিয়ান যেটা বৌদ্ধ মূর্তি, এটা কিন্তু গান্ধার শিল্প মানে গান্ধার শৈলীতে বানানো। মুদ্রায় দেখা যাচ্ছে বুদ্ধের মূর্তি প্রথম খোদাই করেছিলেন কনিষ্ক, এবং কনিষ্কে ছিলেন মহাযান পন্থী। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, যেটা পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, এই যুগে অনেক অনেক খ্যাতি বৃদ্ধি পেয়েছিল কুষাণ যুগে। কনিষ্কের দ্বিতীয় রাজধানী ছিল মথুরা। এছাড়া কৌনজ এবং উজ্জয়িনী বড় শহর হিসাবে বিখ্যাত ছিল। কুষাণরা ভারতের প্রথম স্বর্ণমুদ্রা প্রবর্তন করেছিলেন ভারতীয় শৈলীতে। এরপর আমরা চেদি বংশ দেখব। মানে সম্রাট অশোক, তিনি তো দেখা গেছিল যে কলিঙ্গ জয় করেছিল। সম্রাট অশোকের মৃত্যুর পর দেখা গেছিল 50 বছর মৌর্য সাম্রাজ্য টিকেছিল, এবং তারপর দেখা যাচ্ছে মৌর্য সাম্রাজ্য পতন হচ্ছে এবং শুঙ্গ বংশ শাসন শুরু হচ্ছে। এবং এই সময় দেখা যায় যে উড়িষ্যায় যে রাজবংশ মানে শাসন শুরু হয়েছিল সেটা ছিল চেদি বংশ। চেদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহামেঘ বর্মন। এই বংশের শাসক ছিলেন খারবেল। মৌর্য সম্রাট অশোকের আমলে কলিঙ্গ মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। মৌর্যদের পরে কলিঙ্গ আবার স্বাধীন হয় এবং চেদি বংশের শাসকরা কলিঙ্গ শাসন শুরু করে। এই বংশের শাসক ছিলেন খারবেল, কলিঙ্গের প্রথম শক্তিশালী শাসক ছিলেন। খারবেলের হাতিগুম্ফা শিলালেখ, এখানে আমরা ভারতবর্ষ শব্দটি ব্যবহার পেয়েছি। যে কলিঙ্গরাজ মানে কলিঙ্গরাজ খারবেলের যেটা হাতিগুম্ফা লেখ, এখানে আমরা ভারতবর্ষ নামটা পেয়েছি। এটা WB সেটের একটা কোশ্চেন। খ্রিস্টীয় প্রথম শতকের প্রথম দিকে চেদি শাসন শেষ হয়ে গেছিল। হাতিগুম্ফা লেক, এটা নিয়ে একটু জানবো। ভুবনেশ্বরের নিকট প্রাপ্ত এই শিলালেখটি প্রাকৃত ভাষায় লেখা। প্রাকৃত মানে হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ। খারবেল ছিলেন জৈন ধর্মের অনুরাগী। উদয়গিরি, তারপর খণ্ডগিরি পাহাড় মন্দিরগুলি খারবেল নির্মাণ করেছিলেন। এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করলাম সেটা হচ্ছিল উত্তর ভারতে চেদি বংশ, সেখান থেকে আমরা দক্ষিণ ভারতের সম্পর্কে জানবো। যেমন দেখো চেদি বংশ দেখলাম, এবার আমরা সাতবাহনদের সময় দেখবো। পুরাণে সাতবাহনদের অন্ধবিত্ত বলেছেন প্রথম শতকিন্নী দক্ষিণাপতি উপাধি নেন। প্রথম শতকিন্নীর স্ত্রী ছিলেন নামিকার আমলে নানাঘাট প্রশস্তি রচিত হয়। গৌতমী বরিশী রচিত নাসিক প্রশস্তি গৌতমী পুত্র শতকর্ণী, সেখানে দেখা গেছে যে শতকর্ণীকে বিভিন্ন ধরনের উপাধি দেওয়া হয়েছে। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো যে গৌতমী পুত্র শতকর্ণী, এখানকার কিন্তু রাজারা শাসকরা দেখা যেত যে নিজের নামের আগে নিজের মায়ের নাম কিন্তু ব্যবহার করতো। সাতবাহন বংশের শাসকদের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। যেমন দেখো সিন্ধু সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক, বৈদিক সভ্যতা তারপর পিতৃতান্ত্রিক আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সাতবাহনদের সময় মহিলাদের যে একটা গুরুত্ব ছিল সেটা কিন্তু সেই সময়ে শাসকদের নাম থেকে বোঝা যায়। প্রথমে মায়ের নাম ব্যবহৃত হতো, তারপর কিন্তু সেই শাসকটার নাম ব্যবহৃত হতো। যেমন গৌতমী পুত্র শতকর্ণী, তাহলে গৌতমী ছিল তার মা, তার পুত্র হচ্ছে শতকর্ণী। শতকর্ণী দেখা গেছিল বিভিন্ন ধরনের উপাধি দেওয়া হয়েছে, যেমন শক, যবন, পল্লব, নিষুদন, তারপর হচ্ছে সাতবাহন, কুল, যশ, প্রতিষ্ঠাকরণ, ত্রিসমুদ্র, তৈপিত, বাহন, এগুলো বলা হয়েছে। এগুলোর মানে এগুলো একটু পরে আলোচনা করবো, মানে এক একটা উপাধি সেগুলোর মানেটা কি। সাতবাহনদের আমলে আমরা হালে গাথা সপ্তর্ষি, তারপরে মনুস্মৃতি, কামসূত্র, যাজ্ঞবল্ক্য স্মৃতি প্রভৃতি সাহিত্য গ্রন্থগুলো পেয়েছিলাম। এটা স্মৃতিশাস্ত্র এগুলো হচ্ছে কি আমাদের কি করা উচিত নয়। তারপরে ধরো সম্পত্তিতে কার অধিকার থাকবে, এরকম মানে সামাজিক যেগুলো বিধান রয়েছে, বিভিন্ন নিয়ম কানুন থাকে একটা ধরো সমাজে, তো সেইগুলো কিন্তু আমরা এই স্মৃতি গ্রন্থতে পাই। সাতবাহন রাজাদের রাজধানী ছিল গোদাবরী নদীর তীরে প্রতিষ্ঠান বা পরিধান। সাতবাহনদের সাম্রাজ্য আমরা 100 খ্রিস্টপূর্ব থেকে 2য় খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পাই।
মৌর্য সাম্রাজ্য যখন পতনের মুখে তখন দাক্ষিণাত্যে সর্বাপেক্ষা শক্তিশালী রাজা ছিলেন সাতবাহন সাম্রাজ্য। তাহলে মৌর্য সাম্রাজ্য যখন পতনের মুখে তখন দাক্ষিণাত্যে সর্বাপেক্ষা শক্তিশালী রাজ্য ছিলেন সাতবাহন সাম্রাজ্য। আদি তাদের বাসভূমি ছিল গোদাবরী এবং কৃষ্ণা নদীর মধ্যবর্তী অঞ্চল। পুরাণে তাদেরকে অন্ধবংশ বলা হয়েছে। তারা জাতিতে ছিল ব্রাহ্মণ, প্রতিষ্ঠা করেছিলেন শিমুখ, রাজধানী ছিল প্রতিষ্ঠা, যেটাকে বলে কৈঠান। তিনি মগধের কাম্বর বংশের উচ্ছেদ করেছিলেন, তিনি এটাকে করেছিলেন শিমুখ। এবং শিমুখের ভাই ছিল কৃষ্ণ, কৃষ্ণের পর শিমুখের পুত্র প্রথম শতকর্ণী রাজা হয়েছিলেন। প্রথম শতকর্ণী দেখা যাচ্ছে পূর্ব ভালব জয় করে প্রথম শতকর্ণী অশ্বমেধের যজ্ঞ করেছিলেন। তাহলে কিছুক্ষণ আগে আমরা শুঙ্গ বংশ দেখলাম, অশ্বমেধের যজ্ঞ, সাতবাহনও দেখলাম, অশ্বমেধের যজ্ঞ, গুপ্ত যুগ দেখবো অশ্বমেধের যজ্ঞ হয়েছিল। কলিঙ্গরাজ খারবেল কর্তৃক পরাজিত হন, যেটা হাতি গুম্ফা লিপি থেকে জানা যায়, এটা হাতি গুম্ফা হবে। উপাধি ছিল দক্ষিণাপতি বা অপ্রতিহত চক্র, উপাধিগুলো তিনি নিয়েছিলেন। এবং প্রথম শতকর্ণীর স্ত্রীর নাম ছিল নায়নিকা বা নাগনিকা। নানাঘাট যেটা লিপি সেটা নায়নিকা রচনা করেন। এখন আমরা গৌতমীপুত্র শতকর্ণীর সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানবো। এখানে মানে সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছেন গৌতমীপুত্র শতকর্ণী, যিনি 106 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। নাসিক প্রশস্তি, যেখান থেকে আমরা শতকর্ণী সম্পর্কে জানতে পারি। গৌতমী বিলাসী শতকর্ণীর মা রচিত করেছিলেন, তাকে বলা হয়েছে সাতবাহন পুনর্যশ প্রতিষ্ঠা করা। সাতবাহন বংশের মানে এই উপাধিটার মানে সাতবাহন বংশের যশ বা গৌরব পুনরুদ্ধারকারী বলা হয়েছে, কারণ তিনি ধ্বংসপ্রায় সাতবাহন বংশের হারানো গৌরব, ক্ষমতা এবং যশ পুনরুদ্ধার করেছিলেন। এরপর রয়েছে যে ভিগু কচ্ছের শাসক মহাক্ষতপ নহপানকে শতকর্ণী সম্পূর্ণভাবে দেখা গেছিল পরাজিত করেছিলেন। উজ্জয়িনীর মহাক্ষতপ রুদ্রদমনের কাছে শতকর্ণী পরাজিত হন, রুদ্রদমনের শিলালিপি থেকে তা জানা যায়। গৌতমপুত্র শতকর্ণী শক, যবন, পহল্লব, নিশুম্ভ নামে পরিচিত, যেখানে শক, পহল্লব যেটা এটার মানে হচ্ছে যে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমপুত্র শতকর্ণীকে মানে এই উপাধিটা দেওয়া হয়, যেখানে নাসিক প্রশস্তি অনুযায়ী তিনি শক, যবন এবং পহল্লব আক্রমণকারীদের পরাজিত করে তাদের যেটা ক্ষমতা চূর্ণ করে এই উপাধিটা নিয়েছিল। তাহলে কাদেরকে? একটা ছিল শক, একটা হচ্ছে যবন মানে হচ্ছে ইন্দ্রগৃহ, একটা হচ্ছে পহল্লব। এদেরকে পরাজিত করে দেখা গেছিল যে তিনি এই উপাধিটা ভূষিত করেছিলেন। তিনি সর্বপ্রথম ব্রাহ্মণদের ভূমি দান করতেন, যেটাকে ব্রহ্মদেহ বলা হতো। মানে ব্রাহ্মণদের জমি দেওয়া হতো, সেই জমিটাতে কিন্তু কোনো কর নেওয়া হতো না। এবার সেই জমি থেকে যা কিছু পেত সেগুলো দিয়ে তারা দেখা যেত ব্রাহ্মণরা নিজেদের খরচ চালাতো। তারপরে ধরো বৌদ্ধ ধর্ম এরকম দেখবে দেওয়া হতো, বৌদ্ধ ভিক্ষুকদেরকেও দেওয়া হতো। তো নাসিক শিলালিপিতে আমরা গৌতমপুত্র শতকর্ণীর বিজয় কাহিনী বর্ণিত রয়েছে। নাসিক শিলালিপিতে গৌতমপুত্র শতকর্ণীকে সমুদ্র তৈপির বাহন বলা হয়েছে, যার অর্থ, তাহলে এটা গৌতমপুত্র শতকর্ণীর আরেকটা উপাধি, যার অর্থ হচ্ছে তার বাহিনী বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের জল পান করতো। তাহলে তার বাহিনী বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের জল পান করতো। এবং এই 3 সমুদ্র পর্যন্ত তার আধিপত্য ছিল। 130 খ্রিস্টাব্দে গৌতমপুত্র শতকর্ণী মারা যায়। মানে ভারতের যদি ম্যাপ দেখো, দক্ষিণ ভারতে তো এরকম একটা জায়গা আছে যেখানে দেখবে এধারে হচ্ছে আরব সাগর, মানে এটা হচ্ছে আরব সাগর, এধারটা হচ্ছে বঙ্গোপসাগর, আর এখানে দেখা যাচ্ছে ভারত মহাসাগর, যেটা এখানে আছে ভারত মহাসাগর। তাহলে এক ধারে আছে আরব সাগর, এক ধারে আছে বঙ্গোপসাগর, আর এক ধারে আছে ভারত মহাসাগর। এই যে জায়গাটা এখানে দেখা যেত যে গৌতমপুত্র শতকর্ণী যেটা ঘোড়া, তারা কিন্তু এই 3টা জায়গা জলেই পান করতো। তারা এখান থেকে মনে করা হয় কি এই পুরো জায়গাটা গৌতমপুত্র শতকর্ণীর আন্ডারে ছিল। তাহলে একধারে আরব, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে দেখা যেত জল, 3টা জায়গায় জল দেখা যেত, তার ঘোড়া পান করতো। এটা কিন্তু লেখা আছে শিলালেখে। এরপর আমরা দেখবো যে শতকর্ণীর পর বশিষ্ঠ পুত্র পুলমায় তিনি সিংহাসনে বসেছিলেন এবং সে শেষ পরাক্রান্ত রাজা ছিলেন যজ্ঞশ্রী শতকর্ণী। সাতবাহন রাজা ছিল মাতৃতান্ত্রিক, সাতবাহন রাজারা জাতিতে ছিল ব্রাহ্মণ, কৃষ্ণ এবং বিষ্ণু দেবের পূজারীও তারা ছিল। তারপর রয়েছে সাতবাহন রাজ্যে সরকারি ভাষা ছিল প্রাকৃত, এবং সাতবাহন শিলালিপিতে আমরা ব্রাহ্মী লিপি প্রাকৃত ভাষায় রয়েছে। ব্রাহ্মী লিপি মূলত বাম দিক থেকে ডান দিকে লেখা, তার করে শিল্পী ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। গাথা সপ্তর্ষি, যেটা রাজা হালের লেখা। সাতবাহন রাজ হালের খ্রিস্টীয় প্রথম এবং দ্বিতীয় শতক নাগাদ সাতবাহন রাজ হাল একটি বই সংকলন করে, যেটার নাম হচ্ছে প্রাকৃত ভাষায় লেখা, যেটা হচ্ছে 700টি গাথার সংকলন। এবং এই বইতে আমরা দক্ষিণ ভারতের মানুষের নানান জীবন সম্পর্কে জানতে পারি। এবং বইয়ের সমস্ত চরিত্র সাধারণ মানুষের। সাতবাহনের মুদ্রা হচ্ছে পুঁটি এবং এটা সীসা দিয়ে তৈরি। গুরুত্বপূর্ণ বন্দরের মধ্যে রয়েছে যে সোপারা, এছাড়া ছিল লিবরি, কল্যাণ বন্দর। রোমানদের সাথে ব্যবসা বাণিজ্য হতো। আমরা কুষাণ যুগে দেখেছিলাম দুটো শিল্পকলা, একটা ছিল মথুর, একটা ছিল গান্ধার। আমরা সাতবাহন সময় আমরা অমরাবতী এবং বেঙ্গি, যেটাকে সাতবাহন সেটাকে বেঙ্গি শিল্পকলা দেখতে পাই। খ্রিস্টীয় দ্বিতীয় থেকে চতুর্থ শতকের মধ্যে দক্ষিণ ভারতের বেঙ্গি বা অমরাবতীকে কেন্দ্র করে শিল্পরীতির বিকাশ হয়েছিল। সাতবাহন রাজারা এর পৃষ্ঠপোষক করেছিলেন। বুদ্ধদেব এবং বুদ্ধদেব ছাড়াও সাধারণ নরনারীও দেখা গেছে যে শিল্পরীতির বিষয়বস্তু ছিল। সাতবাহনদের যদি ভৌগোলিক অবস্থান দেখো, তাহলে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা এবং গোদাবরী নদীর অববাহিকা, যেখানে মানে যেটা হচ্ছে অমরাবতী শিল্পকলা, সেটা যদি বলা হয় যে অবস্থানটা, সেটা হচ্ছে অমরাবতী এবং নাগার্জুনগন্ডা। এবং এই যে অমরাবতী শিল্পকলা, এখানে কিন্তু সাদা মার্বেল ব্যবহার করা হতো। সাদা মার্বেল মানে হোয়াইট স্ট্যান্ডস্টোন ব্যবহার করা হতো। তাহলে গাঁথা শিল্পতে আমরা গ্রে স্ট্যান্ডস্টোন দেখেছি। তারপরে ধরো মানে ধূসর, যেটা
মথুরাতে আমরা লাল যেটা পাথর স্ট্যান্ডস্টোন দেখেছি, আর যেটা হচ্ছে অমরাবতী সেখানে আমরা যেটা হচ্ছে সাদা হোয়াইট হোয়াইট যেটা স্ট্যান্ডস্টোন সেই পাথরটা কিন্তু ব্যবহার হতো। অমরাবতী শিল্পের বৈশিষ্ট্য ছিল যে একক মূর্তির চেয়ে এখানে দলবদ্ধ দৃশ্য অর্থাৎ ন্যারেটিভ আর্ট বেশি দেখানো হয়েছে। গাঁথা শিল্পে, মথুরা শিল্পে দেখবে যে গৌতম বুদ্ধের বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে একাই, কিন্তু যেটা হচ্ছে অমরাবতীতে সেখানে দেখা যাবে যে অনেকজনকে মিলে দেখা গেছে যে এখানে শিল্পকলা দেখা গেছে, যেটাও আমরা কিছুক্ষণ পর একটা ছবির মাধ্যমে দেখব। বুদ্ধের জীবনের নানান কাহিনী এবং জাতকের গল্প খোদাই করা রয়েছে। জাতক কাহিনী মানে হচ্ছে বুদ্ধের পূর্বজন্ম সম্পর্কিত বিভিন্ন ধরনের কাহিনী, সেগুলো আমরা বাচ্চাদেরকে দেখাতে তোমরা পারো। এখানে আমাদের যেটা মোরালিটি, নৈতিকতা সেগুলো কিন্তু ডেভেলপ হয়। মূর্তিগুলো অন্তত গতিশীল এবং সূক্ষ্ম কারুকার্য মণ্ডিত। এটা একটা উদাহরণ হচ্ছে অমরাবতীর শিল্পকলার, এটা হচ্ছে অমরাবতী স্তূপ। এই শৈলীর শ্রেষ্ঠ নিদর্শন। স্তূপের চারদিকে রেলিং এবং স্তম্ভে প্রচুর খোদাই করা নকশা রয়েছে, এবং অমরাবতী শিল্পকলার পৃষ্ঠপোষকতা করেছেন সাতবাহন রাজবংশ এবং ইসবাকু রাজবংশ। সাতবাহনদের প্রদেশে সাতবাহন শাসনে প্রদেশের দায়িত্বে থাকতেন আমুত্ত নামে রাজকর্মচারী। এই যুগে আমরা দুই ধরনের কর দেখতে পাই, ভাগ এবং বলি। উৎপন্ন ফসলের 1/6 দেখা যেত কর নেওয়া হতো। যখন দেখবে ষোড়শ মহাজন পদেও আমরা 1/6 দেখেছি, মৌর্য সাম্রাজ্য আমরা 1/6 দেখেছি, এছাড়া সাতবাহন বংশতেও আমরা যেটা 6 কর নেওয়া হতো সেটা জানলাম। বণিকদের থেকে নগদ অর্থ নেওয়া হতো, মানে যেটা হচ্ছে কি টাকা, নগদ অর্থ, সেটা দেখা যেত সাতবাহন বংশের আমলে নেওয়া হতো। এছাড়া দেখা যেত যে ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে জমি দেওয়া হতো, সেটাই কিন্তু কর নেওয়া হতো না। এছাড়া দেখা যেত যে বিশেষ ক্ষেত্রে কর ছাড় দেওয়া হতো। মৌর্যদের মতো কুষাণ এবং সাতবাহনদের শাসকরাও নুনের উপর কর বসিয়েছিল। তাহলে আমরা এছাড়া দেখবে যে ব্রিটিশদের সময়ও যেটা নুনের উপর যেটা কর ছিল, যেখানে দেখা গেছে গান্ধীজি তিনি 1930 খ্রিস্টাব্দে ডান্ডি অভিযানের মাধ্যমে লবণ বানিয়ে যেটা ব্রিটিশদের যেটা আইন সেটা ভঙ্গ করেছিল, যার জন্য আন্দোলনটার নাম ছিল কি আইন অমান্য আন্দোলন। তাহলে সেখানে আমরা নুনের ভূমিকা দেখেছিলাম। এবং মৌর্য এবং কুষাণ এবং সাতবাহন সমূহ আমরা নুনের উপর যেটা কর সেটা দেখতে পাই। এখন আমরা কিছুগুলো ছবি দেখবো। এটা হচ্ছে অমরাবতী ছবি, যেটা আমরা অন্ধ্রপ্রদেশে পেয়েছি। অন্ধ্রপ্রদেশে বুদ্ধের ছবি দেখতে পেয়ে গেছি অমরাবতীতে। দেখো এখানে কিন্তু এই যে শিল্পকলাটা রয়েছে, এখানে কিন্তু একজনের নয়, এখানে অনেকজনকে নিয়ে এই শিল্পকলাটা রয়েছে। এটাই হচ্ছে এই শিল্পকলার বৈশিষ্ট্য। এবং এটা হোয়াইট যেটা স্ট্যান্ডস্টোন মার্বেল পাথর সেটাতে তৈরি হতো, হোয়াইট যেটা মার্বেল পাথর। আর এতক্ষণ আমরা যে যতগুলো সাম্রাজ্য নিয়ে আলোচনা করলাম সেটা একটু দেখবো। যেমন উত্তর পশ্চিম ভারত যদি দেখো, এই সময় যে উত্তর পশ্চিম ভারতে দেখো এধারে ইন্দ্ররা শাসন করছে, এদিকে দেখা যাচ্ছে কুষাণরা এধারে শাসন করছে, তার রাজধানী হচ্ছে পুরুষপুর, আবার মথুরা হচ্ছে তার দ্বিতীয় রাজধানী। আবার গুজরাটের এধার সাইডে দেখো যে শকরা শাসন শুরু করেছে, এখানে দেখা যাচ্ছে শকরা শাসন করছে। এধারে দেখা যাচ্ছে শুঙ্গ বংশের শাসনকাল, যেটা হচ্ছে উড়িষ্যা, যেটা অশোক দেখা গেছিল যুদ্ধ করেছিল, তো পরবর্তীকালে মৌর্য সাম্রাজ্যের পর চেদি বংশের শাসনকাল শুরু হচ্ছে। এছাড়া হচ্ছে যে দক্ষিণ ভারতে এই সময় আমরা চেল, চোর, পাণ্ড্য এদের শাসন বংশ দেখছি। তাহলে একধারে দেখা যাচ্ছে পুরো ম্যাপটা যদি দেখো, তাহলে এদিকে হচ্ছে ইন্দ্রগিক, এখানে হচ্ছে কুষাণ, তারপর হচ্ছে শকদের শাসন, সাতবাহন, এধারে চেল, চোল, পাণ্ড্য, আর এদিকে হচ্ছে চেদি, এদিকে হচ্ছে শুঙ্গ বংশ। এটা মৌর্য সাম্রাজ্যের পতনের পর আমরা দেখছি বিভিন্ন ধরনের রাজবংশ, তাদের সাম্রাজ্য, সেগুলি আজকের ক্লাসে আলোচনা করলাম। তোমরা জানাবে যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, অন্য টপিকও যদি তোমাদের ভিডিও চাই, তাহলে তোমরা এগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তোমাদেরকে নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।